যদি আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার মার্ক দিতে বলা হয়, আপনি কত মার্ক দিবেন? 10-এর মধ্যে 2। উনি যে কাজগুলি করেছেন এইটা দেখার পর এখন আমি মনে করি ইউনূস ইজ আ বিগার ফাসিস্ট। আসল ফাসিস্ট হলো ইউনূস। গুঞ্জন উঠছে খোদ মোহাম্মদ ইউনূসকে আইনি চ্যালেঞ্জের মুখে দাঁড় করানোর এক নীরব কৌশল এগুচ্ছে আড়ালে। আর সেই ছায়া পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেশের প্রভাবশালী আইনজ্ঞ শেখ হাফিজুর রহমান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সঙ্গে যুক্ত। ভেতরে ভেতরে কি সাজানো হচ্ছে, কৌশলের শেষ রেখায় কি অপেক্ষা করছে, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। গোটা বিষয়টা জনসম্মুখে এলো কিছুদিন আগে। অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত একটি অনুষ্ঠানে অধ্যাপক কার্জন যখন মুখ খুললেন, তখন অনেকেই বুঝতে পারলেন এটা নিছক আবেগী বক্তব্য নয়। এর পেছনে রয়েছে পরিকল্পনা, আছে আইনি যুক্তির ধারালো অস্ত্র। তিনি একটি দুটি নয়, গুনে গুনে 4টি অপরাধের কথা উল্লেখ করেছেন, যেগুলোর ভিত্তিতে ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে আলাদা আলাদা মামলা দায়ের করা হবে বলে তিনি জানিয়েছেন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে পরিচিত এই অধ্যাপকের কণ্ঠে সেদিন যে দৃঢ়তা ছিল, সেটা আওয়ামী সরকারদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। এখন প্রশ্ন হলো, সেই 4টি অপরাধ কি কি? প্রথমটি হলো সংবিধান লঙ্ঘনের অভিযোগ। অধ্যাপক কার্জনের দাবি, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার 1.5 বছরের শাসনামলের সংবিধানের মৌলিক কাঠামোকে যেভাবে পদদলিত করেছেন সেটা নজিরবিহীন। দ্বিতীয়ত, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করার অভিযোগ। এটি আরও গুরুতর, কারণ একটি দেশের সার্বভৌমত্ব নিয়ে খেলা করা অর্থ হলো সেই দেশের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করা। তৃতীয় মামলাটি হবে ডক্টর ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেসব চুক্তি সম্পাদন করেছেন সেগুলোকে চ্যালেঞ্জ করে। এই চুক্তিগুলোর বিস্তারিত এখনও জনসম্মুখে পুরোপুরি আসেনি, কিন্তু যতটুকু জানা গেছে ততটুকুই যথেষ্ট উদ্বেগজনক। চতুর্থ মামলাটি হয়তো সবচেয়ে আবেগঘন। অধ্যাপক কার্জন জানিয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 32 নম্বর বাড়ি বারবার ভাঙচুরের ঘটনা নিয়ে এই মামলা করা হবে। সেখানে সংরক্ষিত দুষ্প্রাপ্য দলিল এবং ঐতিহাসিক প্রমাণাদি ধ্বংস করা হয়েছে। কার ইশারা এটা হলো? দেশি না বিদেশি কোন শক্তির পেছনে ছিল? অন্তর্বর্তীকালীন সরকারের কারা ভেতর থেকে এটা ঘটতে দিলেন? পুলিশ গেল না কেন? সেনাবাহিনী নিশ্চুপ রইল কেন? এই প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজবেন তিনি আদালতের মাধ্যমে। এখানে আরও একটি বিষয় তিনি সামনে এনেছেন, যেটা সত্যি চমকে দেওয়ার মতো। মাত্র 1.5 বছরের শাসন আমলে ডক্টর ইউনূসের সরকার 133টি অধ্যাদেশ জারি করেছে। একটু ভেবে দেখুন, একটি অনির্বাচিত সরকার যাদের কোনো গণরায় নেই, তারা 133টি অধ্যাদেশ জারি করে দেশের আইন কাঠামোর যে পরিবর্তন এনেছেন, সেটা কোন যুক্তিতে? বিবিসির একটি প্রতিবেদনের বরাদ্দে অধ্যাপক কার্জন জানান, এই 133টির মধ্যে 132টি অধ্যাদেশই এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে। অর্থাৎ পুরো আইনি কাঠামোয় একটা ধোঁয়াশার মধ্যে ঢুকে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান থেকে একজন প্রভাবশালী অধ্যাপক যখন এরকম সুনির্দিষ্ট হুঁশিয়ারি দেয়, তখন বিষয়টাকে হালকা করে দেখার কোনো উপায় থাকে না। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আসল রহস্য লুকিয়ে রয়েছে আরও গভীরে। লক্ষ্য করুন, সাম্প্রতিক সময়ে বিএনপি সরকারের ভেতরেও কিছু অদ্ভুত নাড়াচাড়া হচ্ছে। প্রধান প্রসিকিউটরের পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ আমলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিজের করে নেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে ডক্টর ইউনূসের নিজ হাতে বসানো ডক্টর আহসান এইচ মনসুরকে বিদায় করে দেওয়া হয়েছে। সবকিছু যদি একটি সুতোয় গেঁথে দেখেন, তাহলে ছবিটা পরিষ্কার হয়ে যায়। ইউনূস সরকারের ছায়া থেকে বের হতে চাইছে বর্তমান সরকারও, আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ। ডক্টর ইউনূসের প্রতি যে পুঞ্জীভূত ক্ষোভ, সেটাকে এখন আইনি লড়াইয়ের জ্বালানি হিসেবে ব্যবহার করতে নতুন উদ্যমে মাঠে নেমেছে দলটি। কিন্তু আসল প্রশ্নটা এখানেই, সত্যি কি ডক্টর ইউনূসকে মামলায় জড়ানো সম্ভব? তাকে কি দেশদ্রোহী আখ্যা দিয়ে কাঠগড়ায় দাঁড় করানো যাবে, নাকি এটা শুধুই রাজনৈতিক শোরগোল? উত্তর পেতে হলে আমাদের পেছনে ফিরে তাকাতে হবে, দেখতে হবে আসলে 1.5 বছরে কি করছেন এই নোবেল বিজয়ী ভদ্রলোক। মনে করে দেখুন সেই উত্তাল সময়ের কথা। জনতার গণঅভ্যুত্থানের পর যখন দেশ দিশেহারা, তখন একজন নোবেল বিজয়ীকে ত্রাণকর্তা হিসেবে দেখছিলেন পুরো জাতি। মানুষের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু গত 18 মাসের হিসাব নিকাশ করতে গেলে যে চিত্রটি বেরিয়ে এসেছে, সেটা বড়ই হতাশাজনক। শুরু করা যাক ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাম্প্রতিক একটি একান্ত সাক্ষাৎকার করেছেন। একটি একান্ত সাক্ষাৎকারে যা বলেছেন, সেটা রীতিমতো বোম ফাটানোর সমান। তিনি জানিয়েছেন, ডক্টর ইউনূস দেশে ফেরার পর বিমানবন্দরে বসেই 3 বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠক করেছেন। সেই বৈঠক
বৈঠকে উপদেষ্টাদের যে খসড়া তালিকা ছিল সেটা নিজের ইচ্ছে মতো কাটছাট করেন, নিজের ঘনিষ্ঠ এনজিও কর্মীদের সেই তালিকায় ঢুকিয়ে দেন আর বাদ দিয়ে দেন এমন অনেকে যাদের থাকার কথা ছিল। অর্থাৎ ক্ষমতার প্রথম দিন থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদধারী রাষ্ট্রপতিকে পাশ কাটিয়ে নিজের বলয় তৈরি করতে শুরু করেন তিনি। শুধু তাই নয়, পুরো শাসনামলে বঙ্গভবনের রাষ্ট্রপতি এক প্রকার অদৃশ্য কারাগারে বন্দী ছিলেন বলেই অভিযোগ পাওয়া যায়। একচ্ছত্র আধিপত্য আর স্বেচ্ছাচারিতা, এই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে সেটাই হবে সবচেয়ে বড় সাংবিধানিক সংকট। এবার আসা যাক মানবাধিকার আর আইন শৃঙ্খলার প্রসঙ্গে। যে ছাত্র জনতার রক্তের ওপর দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছিল, সেই মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি তারা। বিশ্লেষকরা বলছেন গত 1.5 বছরে দেশে কায়েম হয়েছিল মবক্রেসি, মানে উন্মত্ত জনতার শাসন। মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী গণপিটুনিতে 300-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। প্রকাশ্যে দিবলোকে মানুষকে পুড়িয়ে মারা হয়েছে, ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করা হয়েছে নিরপরাধ মানুষদের। এই ভয়াবহ ঘটনাগুলো ডক্টর ইউনূস সরকারের মানবাধিকার রক্ষায় চরম ব্যর্থ জলজান্ত প্রমাণ হয়ে থাকবে ইতিহাসে। ইনক্লুসিভ বাংলাদেশ বা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন ডক্টর ইউনূস, অথচ দেশকে চরমভাবে বিভক্ত করে গেছেন তিনি। আওয়ামী লীগের রাজনীতির মানচিত্র থেকে মুছে ফেলতে ডেভিড হান্ট বা দালাল নিধনের নামে তৃণমূল পর্যায়ে লাখ লাখ নেতাকর্মীকে ঢালাভাবেও গ্রেপ্তার করা হয়েছে। জামিন পাওয়ার মতো মৌলিক অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে। এমনকি জাতিসংঘ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং মানবাধিকার অপরাধের ইঙ্গিত দিয়েছেন। একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শাসনামলে এমন ঘটনা ঘটবে সেটা কেউ কল্পনাও করেনি। কূটনৈতিক ময়দানে যে ডক্টর ইউনূস বাজিমাত করেছেন বলে সবাই আশা করছিলেন, সেখানেও হতাশার পাহাড় জমেছে। গ্লোবাল প্লেয়ার খ্যাত এই মানুষটি বৈশ্বিক ভাবমূর্তি দেশের কূটনীতিতে কোনো সুফল বয়ে আনতে পারেনি। প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। আমদানি নির্ভরতা কমানো তো দূরের কথা, উল্টো কথার বানে সম্পর্ক আরও বিষিয়ে তোলা হয়েছে। সবচেয়ে লজ্জাজনক ব্যর্থতা এসেছে রোহিঙ্গা ইস্যুতে। প্রতিশ্রুতি ছিল রোহিঙ্গার নিজ দেশে ফিরে যাবে, বাস্তবে ঘটেছে একেবারে উল্টো। নতুন করে আরও 1 থেকে 2 লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। আরাকান আর্মির আগ্রাসন এবং সীমান্তে চরম নিরাপত্তাহীনতা প্রমাণ করে দিয়েছে যে আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনূস আসলে কতটা প্রভাবহীন ছিলেন। তবে যে বিষয়গুলো ডক্টর ইউনূসকে সবচেয়ে বেশি আইনি ঝুঁকিতে ফেলাতে পারে সেগুলো হলো দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের বিরুদ্ধে বিটিসিএল এর 5G অপটিক্যাল ফাইবার প্রকল্পে যে দুর্নীতি চিত্র উন্মোচিত হয়েছে সেটা রীতিমতো শিউরে ওঠার মতো। 65 কোটি টাকার একটি প্রকল্পকে ফুলিয়ে ফাঁপিয়ে 326 কোটি টাকা করা হয়েছে। আর এই দুর্নীতির অনুসন্ধান যখন শুরু হয়েছিল তখন সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল। খোদ প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দুর্নীতি দমন কমিশনের প্রধানকে তলব করে তদন্ত থামানোর হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি যখন সামলানো যাচ্ছিল না তখন ফয়েজ আহমেদ তৈয়ব নীরবে দেশ ছেড়ে পালিয়ে গেছে। শুধু তিনি একা নন, দুর্নীতির জালে জড়িয়ে পড়েছেন প্রভাবশালী একাধিক উপদেষ্টার নামও। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর দুবাইতে বিলাসবহুল ফ্ল্যাটের খবর গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। যে সরকার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, তাদের নিজেদের ঘরে যে দুর্নীতির বাসা বেঁধেছিল সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। সব মিলিয়ে বিশ্লেষকরা ডক্টর ইউনূসের 1.5 বছরের শাসনামলকে দেশের মধ্যে মাত্র 3 নম্বর দিয়েছেন, 5ও নয়। তিনি এসেছিলেন দেশের ত্রাণকর্তা হিসেবে, যাকে মানুষ শেষ ভরসা মনে করেছিল। তিনি বিদায় নিয়েছেন একরাশ প্রশ্ন, বিতর্ক আর অভিযোগকে সঙ্গী করে। এখন যে মামলার প্রস্তুতি চলছে সেটা নিছক রাজনীতির বাগাড়ম্বর মনে করলে ভুল হবে। সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করা, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্ক চুক্তি, 32 নম্বরের ঐতিহাসিক ভবন ধ্বংস আর 18 মাসে ঘটে যাওয়া গুম, হত্যা, গণপিটুনি, সীমাহীন দুর্নীতি আর বিচারহীনতার সংস্কৃতি, এই সব কিছুর একটা যৌক্তিক আইন পরিণতি দাবি করছেন অনেকেই। শেষ প্রশ্নটা সবচেয়ে বড়, ডক্টর ইউনূস কি সত্যি এসব মামলায় জড়িয়ে পড়বেন, নাকি তার বৈশ্বিক প্রভাব আন্তর্জাতিক যোগাযোগ আর পশ্চিমা মদত তাকে রক্ষা করবে? এর উত্তর এখনই দেওয়া সম্ভব নয়, সময় বলে দেবে। তবে একটা কথা এখনই বলা যায়, সবার কাছে গ্রহণযোগ্য একজন মানুষ থেকে দেশের ইতিহাসের অন্যতম বিতর্কিত চরিত্রে পরিণত হওয়ার যে যাত্রা, সেটা ডক্টর ইউনূসের জন্য নিঃসন্দেহে সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। আর বাংলাদেশের রাজনীতিতে এই নতুন অধ্যায় কোন দিকে মোড় নেবে সেটা দেখার অপেক্ষা করতে হবে আমাদের সবাইকে।